হ্যালো, হ্যালো, হ্যালো বস, শুনতে পাচ্ছেন? রাজেন স্পিকিং। তোমাদের যে এক্সপেরিমেন্টটা করতে বলা হয়েছিল সেটার খবর কি? বিজ্ঞানীরা সব ঠিকঠাক কাজ করতে রাজি হয়েছে তো? যদি না হয় আরো টাকা দাও, আরো আরো প্রাণের ভয় দেখাও, পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দাও, কিন্তু কিন্তু যেভাবেই হোক এক্সপেরিমেন্টটা আমার সাকসেসফুল হওয়া চাই। সরি বস, আমরা বিজ্ঞানীদের তুলে এনে ভয় দেখিয়ে এক্সপেরিমেন্টটা শুরু করেছিলাম। কাজটা ভালো মতোই হচ্ছিল, তবে হঠাৎ করেই কিছু গলদ ধরা পড়ে। যে লোকটার উপর এক্সপেরিমেন্টটা হচ্ছিল তার শরীরে সেই রক্তবীজ প্রবেশ করানোর সাথে সাথেই লোকটা অদ্ভুত আচরণ শুরু করে। কি বলতে চাইছো রাজেন? আমি ক্যানাডা থেকে কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করেছি। সুন্দরবনের মধ্যে গোপন এরিয়ায় একটি গুপ্ত গবেষণাগার তৈরি করে দিয়েছি। যা চেয়েছো তাই দিয়েছি, তোমাদের কাছে খবর শোনার আশায়। না বস, আমরা চেষ্টা চালাচ্ছি। লোকটার দেহে কালাপানি নামক রক্তবীজটা ইনজেক্ট করার সাথে সাথেই তার শরীরে অদ্ভুত রকমের কাঁপুনি শুরু হয়। তারপর ধীরে ধীরে লোকটার দেহটা অদ্ভুত একটা জীবের আকার নিতে থাকে। সারা শরীরে কালো কালো বড় বড় দানা সৃষ্টি হয়েছে। নেকড়ের মতো হাতের নখ বৃদ্ধি পেয়েছে। চোখের মণি কালোর বদলে ফ্যাটফ্যাটে সাদা রঙের হয়ে দাঁড়িয়েছে। আমরা ভয়ে এক্সপেরিমেন্টটা এখন রিচেক করছি। আমাদের বিশ্বাস আমরা সফল হবই, খালি কয়েকদিন সময় দিন স্যার। তুমি জানো রাজেন, এই ফেল হওয়া শব্দটা আমার একদম বরদাস্ত হয় না। যেইভাবে হোক আমি চাই ভারতের বরবাদে, ধ্বংস করতে চাই ভারতের জনজীবনকে। চায়নার একটি কোম্পানির থেকে কয়েক হাজার কোটি টাকার অর্ডারও পেয়েছি আমি। ওরা যদি জানতে পারে আমরা এই বায়োওয়েপেন বা রক্ত বীজটা বানাতে অক্ষম হয়েছি, ওরা কাউকে ছেড়ে কথা বলবে না। তুমি না, সবার সাথে আমাকেও শেষ করে দেবে ওরা। ওই ভাইরাসকে ডিজাইন করে অ্যাজ সুন অ্যাজ পসিবল ছড়িয়ে দিতে হবে ভারতের বড় বড় শহরে, যাতে লাখে লাখে মানুষ মারা পড়ে সেই বায়োওয়েপেন দ্বারাই। কেউ জানতেই পারবে না যে কিভাবে সেই ভাইরাস সংক্রমণ ঘটলো এই দেশে। আমাদের আমাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল হতেই হবে রাজেন। বস বস, এক মিনিট দাঁড়ান, অন্য একটা ফোন আসছে, ওটা তুলেই আপনাকে আমি বলছি বাকিটা। ধুকরির লোকজন সব, কাজ না হলে সব কটাকেই শেষ করে দেব, মনে থাকে যেন। বস বস, একটা দুঃসংবাদ আছে। আমাদের গুপ্তচর জানিয়েছে এই গবেষণাগারে কিছু অদ্ভুত জিনিস তৈরি করা হচ্ছে। এটা পুলিশ সন্দেহ করছে, তাই কয়েক ঘন্টার মধ্যেই তারা এখানে রেড মারতে আসবে। এখন আমাদের কি করণীয়? হোয়াট? এটা কি করে সম্ভব? আমাদের এই গবেষণার কথা তো বাইরে যাবার কথা নয়। কোনো রিস্ক নেওয়ার দরকার নেই রাজেন। তাড়াতাড়ি স্পিড বোট করে বিজ্ঞানীদের আর সমস্ত স্যাম্পেল অন্য জায়গায় ট্রান্সফার করার ব্যবস্থা করো। আর পরীক্ষা জিনিসপত্র বেসমেন্টের গোপন ঘরে লুকিয়ে ফেলো। পুলিশ কোনোভাবে সন্দেহ যেন করতে না পারে এখানে কি চলছে। এত সাবধানতা অবলম্বন করেও যদি খবর বাইরে বেরিয়ে যায় তাহলে কি করে চলবে? গুপ্তচর আমাদের মধ্যেই আছে। আপনি ফোনটা রাখুন, আমি তাড়াতাড়ি সব কিছু ট্রান্সফার করার ব্যবস্থা করছি। পুলিশ কিছু বুঝতে পারবে না, কথা দিলাম আমি। রাজেন, রাজেন মাই ডিয়ার রাইট হ্যান্ড, তোমার উপর আমার গভীর আস্থা আছে। কাজটা যেভাবে হোক সাকসেসফুল করতে হবে। অন্ধকার জঙ্গলের গভীরে গবেষণাগারের বাইরে তখন হঠাৎ করেই কয়েকজন মানুষের চলার শব্দ শোনা গেল। প্রত্যেকের হাতেই একটা করে বন্দুক, সকলেই উর্দি পরা ট্রেনিং প্রাপ্ত পুলিশ বাহিনী। হঠাৎ করেই পুরো গহীন অরণ্যের কালনিদ্রা ভঙ্গ করে তীব্র শব্দে গর্জে উঠল একটা বন্দুক। একবার নয়, 3 বার গুলি ছুঁড়েছে সেটা, নদীর বুকে হারিয়ে যেতে থাকা একটা স্পিড বোটকে লক্ষ্য করে। স্পিড বোটের শব্দ তখন মিলিয়ে গেছে অন্ধকারের গহীনে। এখন শুধু শোনা যাচ্ছে সুন্দরবনের মধ্যে বয়ে চলা এই নদীর জলের কুলুকুলু শব্দ। একটু একটু করে চারিদিক নিস্তব্ধ অন্ধকারে ডুবে গেল।
অনির্বাণ স্যার, আপনি আর কতদিন এইরকমভাবে আন্ডারকভার হয়ে চুপচাপ বসে থাকবেন? সিবিআইয়ের মূল টিমে থাকা সত্ত্বেও আপনাকে এত মাস হতে চলল কোনো কেসের জন্য ডাকা হচ্ছে না। আচ্ছা, ওরা কি আপনাকে ভুলে গেল নাকি? কথাটা কানে গেল আন্ডার কভার সিবিআই এজেন্ট অনির্বাণ রায়। সে কিছু না বলে চুপচাপ তার আরাম কেদারায় পা দোলাতে দোলাতে সিগারেট টানতে লাগলো। স্যার, আপনি ব্যাপারটা এত সিরিয়াসলি কেন নিচ্ছেন না আমি তো বুঝতে পারছি না। আগে আপনাকে ওদের প্রায় দরকার পড়তো। আপনি অন্তত একটা ফোন কল তো করে দেখতে পারেন। কথাটা আবার কানে ভেসে এলো আরাম কেদারায় পা দোলাতে থাকা লোকটির। সে একটানে নিজের হাতের সিগারেটটা শেষ করে মৃদু হাসল খালি। অনির্বাণ স্যার, আপনি কি আমার কথাটা শুনতে পাচ্ছেন? রোহিতের কথাটা শেষ হওয়ার আগেই হঠাৎ করেই একটা তীব্র বন্দুকের গর্জন কানে এলো ওদের। ওরা যে স্থানে বসেছিল সেই স্থানের উল্টো দিকের জানলার কাঁচটা তীব্র গতিতে মাটিতে পড়ে ভেঙে তছনছ হয়ে গেল। সারাটা ঘরে ততক্ষণে ভেঙে পড়ে আছে একটা কাঁচের টুকরো। এটা কি স্যার? এটা আবার কেমন বিপদ? আপনি যে এইখানে লুকিয়ে আছেন, তাও আবার একদম রিমোটেড এরিয়ায়, একেবারে বরফের দেশে। স্পাইরা খবর পেয়ে এখানেও হামলা করছে না তো? সামনের আরাম কেদারায় বসে থাকা লোকটি মুখে তখনও কোনো কথা নেই। সে যেন অপেক্ষা করছে এক অদ্ভুত আশঙ্কায়। দরজা খোল শালা! কতক্ষণ ভেতরে ভয়ে লুকিয়ে বসে থাকবি? যে কাঠের ঘরে তারা এতক্ষণ বসেছিল সেই ঘরের বাইরের দরজাটা দরাম শব্দ করে ভেঙে পড়ে গেল ততক্ষণে মেঝেতে। কেউ যে এটাকে লাথি মেরে ভেঙেছে তার বলে দিতে হয় না। এক মুহূর্ত সময় নষ্ট না করে দুটো কালো রঙের স্যুট পরা লোক প্রবেশ করলো ঘরটার ভিতর, এবং তাদের প্রত্যেকের হাতেই একটা করে AK-47 মেশিন গান। আর সেই মেশিন গান এখন তাক করা আরাম কেদারায় বসে থাকা লোকটির দিকে। বাঁচতে চাইলে নিজের হাত উপরে তুলে দিন, আর আপনাদের কাছে যদি কোনো অস্ত্র থেকে থাকে তবে সেটা আমায় দিন। লোকটার কথাটা শেষ করার আগেই অনির্বাণ রায় বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ালেন। তারপর নিজের আরাম কেদারায় উল্টো দিক করে মেরে দিলেন সজোরে একটা লাথি। কেদারা ততক্ষণে তীব্র গতিতে ছুটে গিয়ে আঘাত হেনেছে দাঁড়িয়ে থাকা দুই অজ্ঞাত আততায়ীর গায়ে। তাদের হাতের বন্দুক দুটির মধ্যে একটি ততক্ষণে লুটোপুটি খাচ্ছে মেঝের উপর। অনির্বাণ রায় এক মুহূর্ত সময় বিলম্ব না করে এক লাফে ডিগবাজি খেয়ে পড়ল সেই বন্দুকের কাছে। তারপর সঙ্গে সঙ্গে হাতে তুলে নিলেন বন্দুকটি। ওদের মধ্যে একটি লোক ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, তবে ততক্ষণে অনির্বাণ স্যারের হাতে থাকা AK-47 গানটি গর্জে উঠেছে এবং সেটার গুলি গিয়ে লেগেছে ওদের মধ্যে একটি লোকের গায়ে। অপরজন মাটিতে লুটিয়ে পড়া অবস্থাতেও সজোরে লাথি চালালো। সঙ্গে সঙ্গে সেই লাথির চোটে বন্দুকটিও ভূমিষ্ঠ হল। স্যার ততক্ষণে নিজের বজ্রমুষ্টি পাকিয়ে দাঁড়িয়ে মেঝেতে পড়ে থাকা লোকটির দিকে, এবং অন্য হাতে উঠে এসেছে তার সার্ভিস রিভলভারটি। সেটা এখন তাক করা সেই লোকটির দিকে। শান্ত হও অভিজিৎ, আমাদের ভরসা করো, বন্দুকটা নামাও। সবাই ভেবেছিল গুলিকে হয়তো লোকটা শেষ হয়ে গেছে, তবে সেটা যে তার শরীরের কালো জ্যাকেটের ভিতরে থাকা বর্মতে আটকে গেছে সেটা কে জানত। রিল্যাক্স প্লিজ, রিল্যাক্স অভিজিৎ। আমরা অন্য কেউ না, আমরা এসেছি, তোমার টিমের ক্যাপ্টেনরা। আমরা তোমার পরীক্ষা নিচ্ছিলাম। এতদিন তুমি আন্ডারকভার থাকার জন্য শরীরে জং ধরে যায়নি তো? বিষ্ণু স্যার এবং বিক্রম স্যার, তাই তো? আপাত মস্তিষ্ক ঠেকে এলেও গলার আওয়াজেই চিনতে পেরেছিলাম আপনাদের। তাহলে থেমে গেলে না কেন অভিজিৎ? আপনারা আমার পরীক্ষা নিতে এসেছেন, আর আমি তো সবসময় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি আছি। এই কমাসে আপনারা আমায় ভুলে গেলেও আমি তো নিজের দেশকে ভুলতে পারিনি, তাই এখনো আন্ডার কভারে এই কাশ্মীরে লুকিয়ে আছি। দেশের তোমাকে আবার দরকার পড়েছে অভিজিৎ। তোমার অজ্ঞাতবাস আজ থেকে শেষ। নিজের তিরঙ্গার জন্য আজ কাজ করার সুযোগ উপস্থিত, এক নতুন মিশন উপস্থিত যা লিড করবে তুমি নিজে, আর আমাদের ভরসা আছে তুমি সফল হবেই। তা পরীক্ষা করে কি বুঝলেন স্যার? আপনার ব্রেভ অফিসার তৈরি তো আপনাদের মিশনের জন্য? এখন মজার কথা নয়, দেশের মাটির জন্য বাঁচার সময় উপস্থিত। আমাদের হাতে আর বেশি সময় নেই, সামনে বড়ই বিপদ। বিদেশি শত্রুর আক্রমণ হতে চলেছে, আর আমাদের যে করেই হোক সেটাকে আটকাতেই হবে। সিবিআই এর ডিটেকটিভ বিভাগে আজকাল অফিসার কম পড়লো নাকি? যেই অধমকে মনে পড়লো। ইউ আর আ জিনিয়াস।
অ্যান্ড দ্য ব্রেভ হিরো। চলো, আমাদের কলকাতা ফিরতে হবে। সেখানে পৌঁছে সব জানতে পারবে। আমাদের হাতে বেশি সময় নেই। ওয়েলকাম টু ইউর রিয়েল হোম। এতদিন পর তুমি নিজের শহরে ফিরেছ। সবই আপনার দয়া। শেষ যবে দেখা হয়েছিল আপনি আমায় আদেশ দিয়েছিলেন অজ্ঞাতবাসে কয়েকদিন লুকিয়ে থাকার। তারপর যে আপনি আমায় ভুলে যাবেন সেটা কি করে জানবো বলুন? মহাভারতের যুদ্ধে ইন্দ্রদেব শ্রেষ্ঠ দানবীর মহাযোদ্ধা কর্ণকে একটি ব্রহ্মাস্ত্র তুলে দিয়েছিলেন, জানো? আর সেটির নাম এবং প্রয়োগ কি ছিল জানো? বজ্রবিজয়ী শক্তি বা শক্তি অস্ত্র স্যার, যেটি মাত্র একবার প্রয়োগ করা যেত। কিন্তু সেই অস্ত্র এতটাই শক্তিশালী ছিল যে যাকে উদ্দেশ্য করে বা যাকে নিধন করার জন্য সেই অস্ত্র প্রয়োগ করা হতো তার মৃত্যু নিশ্চিত ছিল। অর্জুনের বদলে ভীমপুত্র ঘটোৎকচের মৃত্যু ঘটেছিল স্যার এই অস্ত্রের দ্বারাই। এই জন্যই তোমাকে আমি এতটা ভালোবাসি অনির্বাণ। তুমিও আমার কাছে সেই মহাব্রহ্মাস্ত্রের মতোই। সময় এলে তাকে ঠিক আমি ব্যবহার করি। এতে অভিমান করার কিছুই নেই। ইউ অল আর ইন্ডিয়ান সার্ভেন্ট। আমাদের দেশ হলো আমাদের মা। আমাদের মায়ের দিকে যারা তাকাবে তাদের চোখ উপড়ে ফেলতে হবে আমাদের, অনির্বাণ। কাজটা কি স্যার, সবটা খুলে বলুন। তোমার সাথের ওই ছেলেটিকে ভরসা করা যায়? আমার প্রাণের থেকেও বেশি ভরসা আপনি ওকে করতে পারেন। ওর নাম রোহিত, আমার ভাইপো বলতে পারেন। খড়গপুর আইআইটির ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল সে, তবে এখন সে পড়াশোনা মাঝপথে থামিয়ে দিয়ে আমার কাছে আসে। ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবেও ধরতে পারেন আর কি। তাহলে তো কোনো কথাই নেই। তবে সবটা খুলে বলি, শোনো। সবটাই আমাদের অনুমান। তার উপর পাকা গুপ্তচরদের খবর এসেছে। খবরটা মিথ্যে নয়। আপনি নির্দ্বিধায় বলুন স্যার, কোথাও বাদ দেবে না। বড় স্ক্রিনের দিকে তাকাও অনির্বাণ। সামনের ডিজিটাল স্ক্রিনে তখন ভেসে উঠেছে একটা লোকের ছবি। ছবিটার পার্থক্য হলো, প্রথমের ছবিতে দেখা মিলছে একজন আর্মি প্রফেশনাল প্রপার ইউনিফর্মে। অপর দিকের ছবিতে সেই লোকটিই রয়েছে, তবে তার দেশের পোশাকের বদলে এখনও রয়েছে একটা কালো রঙের জ্যাকেট। হাতে তার একটা বন্দুক, এবং তার চোখের দিকে তাকালে দেখা যাবে সেখানে বর্ষণ হয়ে চলেছে আগুনের মতো ধিকি ধিকি জ্বলতে থাকা সুপ্ত রাগ। অনির্বাণ, এটাই হলো এখনকার ক্যাপ্টেন এডওয়ার্ড। লোকটি আগে আমাদের দেশের হয়ে কাজ করত, তবে আনফরচুনেটলি সে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ভিডিওটা দেখো। যে ভিডিওটা ওপেন হলো সেখানে সেই লোকটি একটি কালো রঙের ভেলভেটের চেয়ারে বসে বলছে, বিশ্ব কমল ফোটাতে গিয়ে পেলাম আমি পরাজয়। এখনো বিশ্ব মাঝে আমারই চর্চা, শুধু মনে ভীষণ ভয়। প্রতারণা শেখালে তুমি, হে আমার প্রাণের জন্মভূমি। শুরু হবে ধ্বংসের লীলা খেলা, তৈরি থেকো তুমি। ভারতে যত ইন্টেলিজেন্স আছে তাদের জানানো হচ্ছে, ভারতের যত বড় বড় শহর আছে সবকটা আমার টার্গেটে। কিছুদিনের মধ্যেই সেগুলি পরিণত হতে চলেছে জাস্ট এক একটা ধ্বংসস্তূপে। প্রস্তুত থেকো মানুষের হাহাকার শোনার জন্য। রক্তের রঙে রাঙা করে দেবো আমি সমস্ত দেশ। মাতৃভূমি ঋণ শোধ করতে এইটুকু তো আমি করতেই পারি, তাই না? এখন শুধু ট্রেলার দেখিয়ে গেলাম, পিকচার আমি বাকি। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই বড় ডিজিটাল স্ক্রিনে 3 বার সাদা কালো ঝিঝি শব্দ হলো। তারপর ভিডিওটা থেমে যাওয়ার সাথে সাথেই পুরো ঘরে পিন ড্রপ সাইলেন্স। বুঝেছি কেন আমার দরকার পড়েছে। তো গুপ্তচর কি জানিয়েছে? সুন্দরবন। এখন সুন্দরবনকে কেন্দ্র করে ওরা কিছু একটা করতে চাইছে, এইটুকু ইনফরমেশন আছে আমাদের কাছে। তবে কি করবে বা কি করতে চায় তার কিছুই আমরা জানি না। তুমি দেরি না করে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করো, বেশি সময় নেই আমাদের হাতে।
এক মিনিট দাঁড়ান স্যার, আমার কিছু যেন একটা মনে পড়ছে। খবরের কাগজ কাশ্মীরের সেই রিমোটেড এরিয়ায় পৌঁছতে সময় নিত প্রায় 2 দিনের উপর। সুতরাং 5 দিন আগে এটা নিউজ পেপারটা দেখেছিলেন আপনি? কি নিউজের কথা বলতে চাইছো তুমি অনির্বাণ? কলকাতা থেকে 1 জন এবং মুম্বাই শহরের থেকে 2 জন এবং কেরালা থেকে 1 জন, মোট মিলিয়ে 4 জন প্রশিক্ষিত সায়েন্টিস্টকে কারা যেন অপহরণ করেছে, তাদের নিজেদের বাড়ি থেকেই। সোজাসুজি তুমি বলতে চাইছো হয়তো কোনোভাবে সেই সায়েন্টিস্টদের নিয়েই ওরা কিছু একটা বাজিমাত করতে চাইছে, তাই তো? ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ করেই দেশে নামি দামি বিজ্ঞানীরা উধাও হয়ে যাচ্ছে, তার মধ্যে এর যোগসূত্র থাকলে অবাক হব না। তবে আমি পুরো ব্যাপারটা একা হ্যান্ডেল করতে চাই। এখন কোনো টিমের প্রয়োজন নেই, যদি দরকার পড়ে আমি সাহায্য চাই বিষ্ণু স্যার এবং বিক্রম স্যারকে ডেকে নেব। এখন মিশনটা আমায় একা লিড করতে দিন। তোমার যা ইচ্ছে, তবে দেশের মাটিতে একটা আঁচড়ও যেন সেই নরকের কীটগুলো কাটতে না পারে, মনে থাকে যেন অনির্বাণ। রোহিত আমার সঙ্গে যাবে, আপনি খালি আমায় সুন্দরবনে ঘোরাফেরার জন্য একটা স্পিড বোটের বন্দোবস্ত করে দিন, বাকিটা আমি দেখে নিচ্ছি। আর সেইখানে স্থানীয় পুলিশকে আমার দরকার লাগবে কিনা আমি জানি না, তবে আমি যে যাচ্ছি কোনো ইনফরমেশন যেন বাইরে লিক না হয়। পুলিশ বিভাগে বিশ্বাসঘাতকের কিন্তু অভাব নেই, তাই আমি ভরসা করতে পারবো না। তবে কাল সকাল সকালে আমরা বেরিয়ে পড়ছি সুন্দরবনের উদ্দেশ্যে। পরের দিন দুপুর হতে না হতেই আন্ডার কভার সিবিআই এজেন্ট অনির্বাণ রায় এবং তার ভাইপো রোহিত পাড়ি দিল ক্যানিংয়ের উদ্দেশ্যে। কথা মতো একটা স্পিড বোট দাঁড়িয়ে অপেক্ষা করছিল তাদেরই অপেক্ষায় পরিত্যক্ত একটি খেয়া ঘাটে। আশেপাশের লোক কেউই জানতেও পারল না এখানে কি ঘটে গেল। দুজনেই চড়ে বসলো সেই স্পিড বোটে। তারপর সময় নষ্ট না করে সরু খাড়ির মধ্যে থেকে বোট গিয়ে পড়ল বড় নদীতে। বোটে তখন কেবলমাত্র একজন বিশ্বস্ত ড্রাইভার, যাকে এই মিশনের জন্য সিলেক্ট করা হয়েছে। ওদের বোট ততক্ষণে এগিয়ে চলেছে এই নদী ওই নদী পেরিয়ে সজনেখালির উদ্দেশ্যে। সেইখানেই ওদের প্রথম গন্তব্য এবং রাতের আস্তান। বোট যখন প্রায় সঠিক ঠিকানায় এসে পড়েছে, তখনই একটা স্থানীয় লোক নৌকায় করে ধীরে ধীরে মাছ ধরতে ধরতে এই দিকেই আসছিল। বোটটা থামাও, আমি ওই লোকটার সঙ্গে একটু কথা বলে দেখতে চাই। বোটের ইঞ্জিনটি থামতেই মাঝি লোকটিও নিজের নৌকার দাঁড়টা টেনে ধরল। সে খানিকটা ভেসে গেল বটে, জলের স্রোত ওই দিকে থাকায়, তবে খানিকটা সামলে নিয়ে নৌকাটা সে দাঁড় করাল। তোমার নাম কি হে মাঝি? জি আনোয়ার বাবু। কন আপনারা কি কইবেন? আমি কিন্তু মধু চুরি করতে আই নাই, মোর কাছে মাছ ধরার অনুমতি আছে, জঙ্গলের ভিতরেও যাই নাই। আরে ভয় পাওয়ার কিছু নেই আনোয়ার। আচ্ছা, তোমরা তো শুনেছি সুন্দরবনের আনাচে কানাচে সবটাই চেনো, তাই তোমায় কিছু প্রশ্ন করতে চাই আর কি। আপনারা কি পুলিশের লোক বাবু? আমারে আমারে সাইডে দেন, মাছ ধরি আর মা বনদেবীর নামে কোনো মতে খেয়ে পড়ে মিশে আসি। বলেছি তো তোমার কোনো ভয় নেই। জি আজ্ঞে বাবু, আপনি বলেন কি জানতে চান আমার দিয়ে? এই সুন্দরবনে এই কয়দিনের মধ্যে অদ্ভুত কিছু লক্ষ্য করেছো? যেমনটা ধরো অচেনা লোকের আনাগোনা, নতুন কোনো স্পিড বোট বা অন্য কিছু। সে তো কিছু দেখি নাই বাবু, তবে নতুন ওই ঘোড়ামারা দ্বীপের কাছে যে গ্রামগুলি আছে না, সেই গ্রামের কাছাকাছি মানুষজন নাকি হঠাৎ করেই কয়েকদিন থেকে অসুস্থ হয়ে পড়ছে। ওদের নাকি একসাথে কয়েকজনের সর্দি জ্বর আর গায়ে মাথায় ব্যথা জাতীয় রোগ দেখা যাচ্ছে। তাই তো শুনেছি ওই দিকের কয়েকজন মাঝিরা নাকি মাছ ধরতে বেরোয় নাই। তা হঠাৎ করে এই রোগ হচ্ছে নাকি? তা আমি আর কি করে বলবো বলুন বাবু, সবই মা বনদেবীর ইচ্ছে। কিন্তু আমরা আর কি করব বলুন, কাম করে খাই, শরীর খারাপ হইলে যে চলবে নি। বাড়িতে 3টে খান পেট, ওগুলো তো সালাইতে হইব। বুঝলাম, তার কিছু অস্বাভাবিক কিছু চোখে পড়েনি তোমাদের? ওই যে নতুন দ্বীপটার কাছে পরীক্ষাগারটা হলো, দেখেন গিয়া ওইখান দিয়েই কোনো খারাপ কিছু বাতাসে মিশছে কিনা। ওটা যে কোন কামে এখানে বানানো হয়েছে তা কেউ জানে না। কোনটার কথা বলা হচ্ছে এখানে রোহিত? স্যার, এখানে কয়েক মাস আগে সরকারের পারমিশনেই একটা ল্যাব তৈরি করা হয়।
তবে ল্যাবটা কিন্তু প্রাইভেট। আমরা তো শুনেছি সেই ল্যাবে সুন্দরবনের গভীরে পাওয়া যায় এমন কিছু উদ্ভিদ এবং লাল কাঁকড়া নিয়ে পরীক্ষা চলছে। তারা নাকি কি সব ক্যান্সারের ওষুধ বানাতে চায়। বুঝলাম। আমি অতটা কিছু না জানলেও সেই দিকে ঘুরে বেড়ানো একখান ডান পিঠে ছোকরাকে আমি চিনি। ওই বনের চারিপাশ এবং নদীর আনাজ কানাজ ভালো মতোই চেন। ছোকরাটার কাম কাজ নাই, তাই এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায়। আর কয়েকদিন হলো ছোকরার বাপকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা শোনা মাত্রই অনির্বাণ স্যারের কপালে ভ্রুকুটি দেখা দিল। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? এ তো আর আপনাকে শহর না, এখানে বেশিরভাগ লোক মাঝি, আর সব সময় আমাকে কাম করতে হয় ডাঙায় বাঘ আর জলে কুমিরের সঙ্গে পাল্লা দিয়ে। তাই হয়তো ছোকরার বাপকেও ওগো মধ্যেই কেউ নিছে। ছোকরাটিকে তুমি চেনো? হ্যাঁ, চিনি বই কি। এখন তো সে তার বাপের শোকে চারিপাশ হন্যি হয়ে খুঁজতেছে। দেহটাও যে উদ্ধার হয়নি ওর বাপের। সে ছেলে নাকি পণ নিছে। বাপকে খুঁজে বার করা না অবধি সে খোঁজ চালিয়ে যাবে। ফরেস্ট অফিসের বাংলোটা চেনো তো তুমি? সে শিখবো না কেন বাবু? আজ রাতে ছেলেটিকে সঙ্গে নিয়ে ওই বাংলোতে তুমি আসবে রাতের বেলা। কেউ যেন জানতে না পারে তোমাকে আমি আসতে বলেছি। গ্রামের লোকও যেন গুণাক্ষরেও টের না পায়। মনে থাকবে তো? সে আসবো ক্ষণ না হয়, কিন্তু ছোকরাকে পাইলে হয়। ওকে বলবে একটা বাবু ওর বাবাকে খুঁজতে সাহায্য করবে বলেছেন, আর তুমি ওকে আনতে পারলে বড় মাপের বকশিস হাতে পাবে। কর করে 500 টাকার নোট। টাকার কথাটা শোনা মাত্রই মাঝি লোকটার চোখটা চকচক করে উঠল। সেবারে বলল, জি কর্তা, আমি আজ রাতেই নিয়ে আইমু তারে, আপনার কোনো চিন্তা নেই। বোটটা স্টার্ট দাও। স্পিড বোট তখন এগিয়ে গেল ফরেস্ট বাংলোর দিকে। সন্ধ্যা প্রায় হয়েই এসেছে বলা চলে। ধীরে ধীরে সূর্যদেব নিজের আলো আঁধারির খেলা দেখাতে দেখাতে পশ্চিম দিগন্তে ঢলে পড়লেন চারিপাশ অন্ধকার করে। আপনারা আমাদের সাথে এমনটা কেন করছেন বুঝতে পারছি না আমরা। আর এই রক্তবীজ ডিজাইন করাটা এতটা সহজ জিনিস নয়। যত কঠিন কাজই হোক না সেটা আমাদের চাই। যত টাকা বলবেন দেওয়া হবে। খাবার দাবার, পরীক্ষার জিনিসপত্র যা বলবেন সব এনে দেওয়া হবে। সোনাদানা যা চাইবেন সব পাবেন, কিন্তু এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হওয়া চাই। আপনারা জোর জুলুম করে সবার অগোচরে লুকিয়ে এই জিনিসটা যেটা বানাতে চাইছেন সেটা তো একটা মারাত্মক বায়ো ওয়েপেন। ওটা বাতাসে মিশে গেলে শ্বাস নেওয়া দুষ্কর হয়ে উঠবে। কয়েকদিনের মধ্যেই যে মানুষ ওই ভাইরাসের দ্বারা আক্রান্ত হবে সবাই মারা পড়বে। মানুষের এত বড় ক্ষতি আপনারা করবেন না। চুপ! বেশি কথা নয়, যেটা বলা হয়েছে সেটাই করবেন আপনারা। কাজ যত এগোবে ছুটির দিনও ততই তাড়াতাড়ি এগোবে। আর কাজ না শেষ হলে আগেই বলা আছে আপনাদের পরিবারের কেউ আর বেঁচে থাকবে না। সেটা যাতে না করতে হয় তার জন্য এক্সপেরিমেন্টটা সাকসেসফুল করুন ম্যাডাম। আপনারা হলেন দেশের সব থেকে বড় সায়েন্টিস্ট। আমি জানি আপনারা করতে পারবেন এটা, আর করতে হবেই, সে যে উপায়ই হোক। এই যে ব্ল্যাকমেল করে কাজ হাসিল করা হচ্ছে আমাদের দিয়ে। বেশি কথা নয়, কাজ করুন। ইতিমধ্যে একবার পুলিশ রেড পড়ে গিয়েছিল এই গবেষণাগারে। ওরা সন্দেহ করছে আমরা এখানে অন্য কিছু করছি। ঠিক সময় গুপ্তচর খবর না দিলে আমরা সেই দিন পালাতে পারতাম না রাতের অন্ধকারে। পুলিশ এখানে এসে তখন কিছু না পেয়ে ফিরে গেছে। ওরা যদি আবার আসে সমস্যায় পড়ে যাব। কোটি কোটি টাকার অর্ডার এখানে আছে। কাজটা শেষ করতেই হবে, তাড়াতাড়ি করুন, কুইক। স্যার, আসতে পারি? এই দুইজন গ্রামের লোক আপনার সাথে দেখা করতে চাইছে। ওরা এও বলেছে আপনি নাকি ওদের আসতে বলেছেন, তাই যাচাই করতে এলাম আর কি। ওদের ভিতরে পাঠিয়ে দাও, আমি আসতে বলেছি। আর হ্যাঁ, ওরা যে এখানে আমার সঙ্গে দেখা করতে এসেছে সেটা কিন্তু কেউ জানতে না পারে। লোক দুটো ভিতরে প্রবেশ করার সাথে সাথেই দরজাটা বন্ধ হওয়ার শব্দ হলো। বোঝা গেল ম্যানেজার ততক্ষণে বাইরে থেকে সেটা টেনে দিয়েছে। বাবু, আপনি যেমনটা কইছিলেন ওরে লইয়া আইছি। ও পথে আস্তে আস্তে কইল ওর বাপরে যখন আপনি খুঁজা দেবেন কইছেন তখনও সবকিছুতেই রাজি। সামনে দাঁড়িয়ে থাকা বয়স 20-22 ছোকরাকে দেখে অনির্বাণ রায় প্রশ্ন করলেন, তোমার নাম কি?
জি রামু কর্তা। তোমার বাবা যেদিন নিখোঁজ হয়ে যায় সেই দিন কিছু বলেছিলেন নাকি? না কর্তা, উনি যেমনটি রোজ যেতেন তেমনটি চলে গিয়েছিলেন, আর বিকাল হলে ফিরেও আসতেন সময় মতো। তুমি কি সন্দেহ করছো তোমার বাবা এখনো জীবিত আছে? যদি থাকে তবে আমরা তাকে খুঁজে বার করার চেষ্টা করব। আর তোমাকে কিন্তু আমার দরকার লাগবে। আমার বাপ বেঁচেই আছে বাবু, আমার তাই বিশ্বাস। এই বনের বাঘ বা নদীতে কুমির দুটাই কখনো মানুষ মারলেও পুরা তো খেয়ে যেতে পারে না, যা আমার সেরা অংশ এমনকি আধখাওয়া দেহ পর্যন্ত রেখে যায়। আমার বাপের যে কিছুই খোঁজ মেলেনি, আমি তাকে মৃত ধরেনি কেমনে? তাই তো পুরো সুন্দরবনের চারিপাশে ডিঙি নৌকা নিয়ে চষে বেড়াচ্ছি, যদি কিছু হদিস মেলে। জঙ্গলের যে দিকটায় গবেষণাগারটা হয়েছে সেই দিকটা তুমি চেনো? তা চিনব না কেন বাবু? আমার তো ওই জায়গাটাকেও কেমন যেন সন্দেহ হয়। কেন বলো তো রামু, তোমার এই সন্দেহের কারণ জানতে পারি কি? ওটা তো একটা গবেষণাগার বলেই জানি, তবে ওখানে কয়েকটা স্যুট বুট পরা লোক সবসময় চারিপাশে ঘুরে বেড়ায়। আর আমি লুকিয়ে দেখছি লোকগুলোর কাছে বন্দুকও আসে। ওখানে ওরা যে কি করে কেউ জানে না। বাইরে সবসময় 4-5 জন সিকিউরিটি গার্ড থাকে, যাতে কেউ কোনোদিন ভেতরে ঢুকতে না পারে। গাঁয়ের লোকেরা জানতে চাইলে বলে সেখানে নাকি কি সব ওষুধ তৈরি হয়েছে, যা আমাদের পরে কাজে লাগবে। তোমরা কোনোদিন ওই গবেষণাগারের থেকে সাদা পোশাকে কোনো বিজ্ঞানীদের বেরোতে দেখোনি বলছো? যতদূর জানি ওই সন্ডা মার্কা লোকগুলাই তো দুপুরে আর রাতে খাবার নিতে আসে গ্রামের খুড়ার দোকান থেকে। লোকগুলো নিজেরা দোকানে বসে খেলেও খাবারগুলি বোধ করে নিয়ে যায় বিজ্ঞানীদের জন্যেই। সে যাই হোক সাহেব, আমার বাপকে দয়া করে খুঁজে দিন। দয়া কি বলছো, এটা তো আমাদের কর্তব্য। তবে স্থানীয় পুলিশকে কিছু জানাওনি তোমার বাবার খোঁজ হয়ে যাবার ব্যাপারে? জি স্যার, ওই মিসিং ডায়েরি লিখিয়ে নিল তারা, ব্যাস ওইটুকুই ওদের কাজ। বাকি কিছু করে বলে তো মনে হয় না আমাদের। তবে একটা কথা, আমি সেই দিন রাতে একখান ব্যাপার দেখছি। কি ব্যাপার রামু? দিন 3 আগের কথা হবে। আমি সেই দিন রাত্রে নৌকা নিয়ে ওই জায়গার কাছ দিয়ে রাতের বেলা ঘুরছিলাম। তখন একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাই। আমি দেখি সেই স্যুট বুট পরা লোকগুলো স্পিড বোটে করে অচেনা আরো কয়েকজন লোককে নিয়ে সেইখান থেকে তাড়াতাড়ি পালায় যাচ্ছে। আর তারা বেরিয়ে যাওয়ার পরপরই পুলিশ এলো ওখানে। আর পুলিশরা তো ওদের দিকে গুলিও ছুড়েছিল, তবে ততক্ষণে ওরা পালিয়ে গেছে। তোমায় ওরা দেখতে পাইনি? আমি তো অন্ধকারের মধ্যে একটা ঝোপের আড়ালে লুকিয়েছিলাম, তাই হয়তো দেখতে পাইনি। কাল আমি তোমায় নিয়ে ওই গবেষণাগারের কাছে যাব, যাবে আমার সঙ্গে? হ্যাঁ, সে যাবক্ষণ। আচ্ছা, আর তোমাদের যে দোকান থেকে লোকগুলো খাবার খায়, খুড়োর দোকান বললে, ওনার কাছেও একবার যেতে হবে। তুমি কাল সকাল সকাল আমাদের সেখানে নিয়ে যাও, কেমন? আমরা তৈরি হয়ে থাকবো কিন্তু। বাবু, আমার কাজ তো এখানেই শেষ। মানে এটা আর কি। হ্যাঁ, এই তো রোহিত, ওদের দুজনকে দুটো 500 টাকার নোট দিয়ে দাও তো। অনির্বাণ স্যারের কথা মতো রোহিত ওদের হাতে 2টো নোট দিল। ওরা সেইগুলো পেয়ে ভীষণ খুশি। সুন্দরবনের দিন আনা দিন খাওয়া মানুষজন ওরা। হঠাৎ এতগুলো টাকা হাতে পেলে যা হয় আর। তবে ওদের মনটা বেশ নরম আর সহজ সরল। শহুরে মারপ্যাঁচ তাদের মাথায় একদমই ঠোকে না। দেখুন, ওরা যা বলছে এখন তো আমাদের তা শুনতেই হবে। লোকগুলোর কাছে আগ্নেয়াস্ত্র আছে। আমরা যদি না কাজ করতে চাই, ওরা আমাদের প্রাণে মেরে ফেলবে। আপনাদেরও বুদ্ধি বলিহারি। ওরা যদি জিনিসটা আবিষ্কার করে ফেলে, যতই ছেড়ে দেব, অনেক টাকা দেব, এইসবের প্রলোভন দেখায়, কাজ হয়ে গেলে ওরা আমাদের এমনি শেষ করে ফেলবে। তো ম্যাডাম, अभी উপায় क्या है? দেখুন, আমরা হলাম বিজ্ঞানী। বিজ্ঞানের প্রয়োগ করে আমাদের কাজ মানুষের প্রাণ বাঁচানো, কাউকে মেরে ফেলা নয়। তাই ওদের বুঝতে দেওয়া চলবে না। যেমনটা চলছে চলুক, আমাদের ছাড়া তো ওদের কোনো উপায় নেই। প্রতিবার যখন জিজ্ঞেস করতে আসবে এক্সপেরিমেন্ট চলছে, একটু সময় লাগবে বলে কাটিয়ে দেব। ততদিনে আশা করি বাইরে থেকে পুলিশ বা গোয়েন্দা বিভাগ আমাদের খুঁজতে এসে পড়বে। আর যেদিন আমাদের রাতের বেলা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেই দিন কিন্তু পুলিশ এসেছিল। आप बोल रहे हैं अभी वेट करने को? তাই হব। পুলিশ আর সিবিআই জাজ তহকিকাত করলে আমাদের বাঁচার আশা আছে তো? অবশ্যই আছে।
আর যে খাবারের টিফিন বক্সে আমাদের জন্য খাবার আসে, সেদিন আমি তাতে আমরা বিপদে আছি লিখে বাইরে পাঠিয়ে দিয়েছিলাম। আশা করি লোকগুলো ওটা পায়নি। যে দোকান থেকে খাবার আসে তারা যদি পায় তবে অবশ্যই আমরা মুক্তি পাব। এখন সবই ভগবানের দয়া। হে ঈশ্বর, আমাদের মুক্তি দাও। কাজ করার বালাই নেই, আপনারা এখানে 4 জন একসাথে বসে একসাথে কি করছেন? সব কটাকে শেষ করে দেবো এখানেই। আপনাদের এক্সপেরিমেন্টটা নিয়েই কথা হচ্ছিল। আমরা ওটা একবার প্রথম থেকে শুরু করব চিন্তা করলাম। আমাদের বিশ্বাস আমরা এবার সফল হবই। ওই সব আমি বুঝি না, যা করবেন তাড়াতাড়ি করুন, বেশি সময় আপনাদের হাতে নেই। আর উমা ম্যাডাম, আপনার মেয়ে কলকাতার এক নামজাদা কলেজে পড়ে, তাই না? কাজটা না হলে কিন্তু চুপচাপ কাজটা শেষ করুন। আমার মেয়ে, ওকে আপনারা কিছু করবেন না। আমরা আপনাদের এক্সপেরিমেন্টটাই করছি, ওটা নিয়েই কথা বলছিলাম। যত সব শিক্ষিত আহাম্মকের দল। চলুন চলুন, কাজ শুরু করবেন। স্যার, ব্যাপারটা ঠিক কি ঘটছে এখানে সেটা আন্দাজ করতে পারছেন? আমার তো মনে হচ্ছে এই পুরো বিষয়টার পেছনে লুকিয়ে আছে গভীর কোনো এক ষড়যন্ত্রের গন্ধ। তুমি ঠিক কথাই বলেছ রোহিত, তবে রহস্যটা যে কোথায় তাই ধরতে পারছি না। প্রথমত, কয়েকজন বিজ্ঞানী কিডন্যাপ হলো, তা কেন করা হলো? দ্বিতীয় প্রশ্ন হলো, কারা করালো এটা? তাদের আসল অভিসন্ধি কি? সত্যি আমরা যে গবেষণাগারের পেছনে ছুটছি সেখানে কি তারা আছেই? কারণ পুলিশ একবার রেড করে কিচ্ছু পায়নি, আর সেই রাতেই কয়েকজন নদীপথ থেকে গবেষণাগারের পেছন দিক থেকে পালিয়ে যায়, যেটা আমরা রামুর থেকে জেনেছি। আর অন্যদিকে রামুর পিতাও নিখোঁজ। সবটার মধ্যে কিছু না তো কিছু যোগসূত্র আছে। হতেই তো পারে তারা যে কাজটা করছিল সেটি অত্যন্ত গোপনীয় কিছু, এবং পুলিশ রেড হওয়ার পরেও তারা আবার গবেষণাগারে ফিরে এসেছে। পারলে আপনিও একবার স্থানীয় পুলিশকে নিয়ে রেড করে সেই স্থানটার তল্লাশি নিন। না রোহিত, না। এটা করলে প্রথম কথা আমি যে এখানে এসেছি সেটা ওরা জেনে যাবে। দ্বিতীয়ত, আমরা ওদের হাতে নাতে কিন্তু ধরতে পারবো না। তৃতীয়ত, ওরা যদি সেখানে থেকে থাকে এবং গুপ্তচর মারফত খবর পেয়ে পালিয়ে যায় তবে কিন্তু আমাদের লোকসান। সবটাই করতে হবে গোপনে। আগে ওই হোটেলটিতে যাওয়া যাক। পথের স্থানীয় মোটর গাড়িতে বসে যেতে যেতেই রোহিতের উদ্দেশ্যে কথাগুলো বলছিলেন অনির্বাণ স্যার। রামু তখন চুপচাপ ওনাদের কথাগুলো শুনছিল। মিনিট খানেকের মধ্যে ওরা পৌঁছলো একটা ছোট গ্রাম্য খড়ছাওয়া হোটেলের বাইরে, যেখানে কয়েকটা কাঠের বেঞ্চিতে বসে দুপুরের খাবার খাচ্ছে কিছু লোক। ওনারা সবাই নামতেই একজন বৃদ্ধ দোকানদার সন্দেহ ভরা দৃষ্টিতে ওদের উদ্দেশ্যে দেখে বলল, আপনাদের তো ঠিক চিনলেও না। তা আপনারা কি এখানে নতুন নাকি? হ্যাঁ, আসেন আসেন, খাবার খেয়ে নিন। খাবার আমরা খেয়ে আসছি দাদু। আপনি এখন খালি কয়েকটা গরম গরম ধোঁয়া ওঠা খবর আর 1 কাপ করে চা দিলেই হয়ে যাবে। দাদু, তোমার রাতের বেলা যাদের কথা কইছিলাম ওনারাই সেই শহরের বাবু। তুমি যে কাগজটা পেয়েছিলে টিফিন বাক্সের মধ্যে, ওটা ওনাদের দাও। ওটা তো ইংরেজিতে লেখা, তুমি তো কিছুই বুঝতে পারোনি ওটার। এনারা হয়তো বুঝতে পারবেন আশা করি। আপনারা কি পুলিশের লোক বাবু? না না, আমরা পুলিশ হতে যাব কেন? আমরা তো এখানে ঘুরতে এসেছি। তোমাদের গ্রামেরই কয়েকজন লোক নাকি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে। আমি ওদের রোগের কারণ কি জানতে এসেছি। শহরে গিয়ে বড় অফিসে সেসব জানাবো। তোমাদের দুঃখের কথাও বড় সাহেবকে জানাবো। ওনারা তোমাদের নতুন এক হাসপাতাল বানিয়ে দেবে, আমি কথা দিলাম। হ্যাঁ, সে অসুস্থ হয়ে পড়েছে বই কি। আমার মেয়েটারও তো ওই একই অবস্থা। কি যে হলো এখানে কে জানে। আগে রোগ ফোগ ছিল বটে, তবে ওই গবেষণাগার নাকি তৈরি হবার পর থেকে যেন ব্যাপারটা আরো বেশি পরিমাণে হচ্ছে। আর কতবারই ওই এক রোগ, ওষুধ খেয়েও যেন সারতে চায় না। তো কাগজটা আমায় দাও দেখি। কথাটা বলার সাথে সাথেই বুড়ো নিজের একটা পুরনো কাঠের ড্রয়ার খুলে ভাঁজ করা অনেক কাগজের মধ্যে থেকে বার করে আনলো একটা কাগজ। সেটা পড়তে পড়তে অনির্বাণ স্যার রীতিমতো নির্বাক হয়ে গেল।
তিনি সেটা পড়া শেষ করে তড়িঘড়ি বিস্ময়সূচক কণ্ঠে বিড়বিড় করে বলে উঠলেন, ও মাই গড, দে আর ইন ভেরি ডেঞ্জারাস ট্রাভেল। আমাদের সমস্ত বিষয়টা আটকাতে হবে। ওরা রক্ত বীজ তৈরি করতে চাইছে। না না না, এটা হতে দেওয়া যাবে না। বিজ্ঞানীরাও কি ওখানেই আছে? এটা বলতে পারবো না, তবে আমাদের খোঁজ নিয়ে বার করতে হবে। কারণ এটা লিখছেন বিজ্ঞানী উমা ব্যানার্জি, তাও 3 দিন আগে। আর সেই রাতেই তাদের এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আমার বিশ্বাস। ওনারা এখানেই আছেন কিনা আমাদের জানার এখন একটাই উপায়, সে গবেষণাগারে গোপনে প্রবেশ। সেটা কি করে সম্ভব বাবু? ওরা প্রায় 15 থেকে 17 জন সন্ডা মার্কা লোক, তা আবার বন্দুকধারী, সবসময় ওই গবেষণাগারের ভেতরেই থাকে। আর 8 জন পাহারাদার আসে যারা বাইরে থেকে সবসময় পাহারা দেয়। কি বললি রামু, আরেকবার বলো। বাবু, ওখানে 8 জন আমাদের স্থানীয় লোকেদের মধ্যে চাকরি করা পাহারাদার আসে যারা বাইরে থেকে সবসময় পাহারা দেয়। 4 জন রাতে আর 4 জন দিনে পালা করে সেখানে পাহারা দেয় ওরা। ভেতরে প্রবেশের উপায় পেয়ে গেছিলাম। কি সাহেব? রাতের পাহারাদারদের মধ্যে কাজ করে এমন একজন লোক যে তোমার অত্যন্ত চেনা। আছে কেউ? রহমান সাসাই আছে সাহেব। আপনি বললে আমি আপনাকে ওনার কাছে নিয়ে যেতে পারি। আর তার ডিউটি তো রাতে, সুতরাং ওনার এখন আপনার সাথে দেখা করতে কোনো অসুবিধাই হবে না। দ্রুত চলো, কুইক। চা খাবেন না বাবুরা? না, আজ থাক, পরে একদিন নিশ্চয়ই খাবো। ওই লোকগুলোর এখন খেতে আসার সময়ও হয়ে গেল বাবু। কি রাক্ষসের মতো দেখতে এক একটাকে, হাতে আবার বন্দুক। মাঝে মাঝে তো আমায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, কখনো আবার খাবার টাকাও দিতে চায় না। আচ্ছা করে বলো তো, রাতের বেলা ঠিক কখন এখানে খেতে আসে আর কতজন আসে? সবাই আসে বাবু, ওদের লোক। ওই ধরুন রাত 8:30টার দিকে। তোমায় আমার দরকার লাগবে, আমি কাল আবার আসবো কিন্তু। রহমান চাচা নামক এক ব্যক্তির বাড়ি গিয়ে অনির্বাণ স্যার ওনাকে গোপনে নিয়ে কিছু একটা বললেন, তবে কি বললেন সেটা জানা গেল না। ফরেস্ট বাংলোতে ফিরে তিনি একজন অভিজ্ঞ ডাক্তারকে ডাকলেন। তারপর ওনার থেকে কিছু একটা ওষুধ লিখিয়ে নিলেন। কি যে ঘটছে তার হদিশ কেউ জানে না। রহস্য যেন প্রতি মুহূর্তে একটু একটু করে ঘোরতর হয়ে নিজেকে পাহাড় প্রমাণ জাহির করতে চাইছে। পরের দিন সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই রোহিতকে সাথে না নিয়েই বেরিয়ে গেলেন অনির্বাণ স্যার। তবে কোথায় গেলেন কাউকে বলে গেলেন না। আসলে উনি অনেকটা ওই রকমই। রহস্য যখন ঘনিয়ে ওঠে তখন পারিপার্শ্বিক ব্যাপার ওনাকে স্পর্শ করতে পারে না। একা থাকার সময় তিনি নিজেকে ডুবিয়ে দেন এক অদ্ভুত ঘোরে। সেই সময়ে কেউ ওনাকে বিরক্ত করুক তিনি তা চান না। যখন সমস্ত কাজ সেরে তিনি বাড়ি ফিরলেন তখন প্রায় বেলা ওই 12:30টার কাছাকাছি। দুপুরে লাঞ্চের টেবিলে বসে রোহিত বলল, স্যার, আজকে আপনি আমাকে না নিয়ে কোথায় কোথায় গেলেন বললেন না তো? আমার কিন্তু জানার জন্য অত্যন্ত কৌতূহল হচ্ছে। রহস্য রহস্য রোহিত, রহস্য। সবটাই আধো আধো হলেও এখন অনেকটাই অনুমান করতে পেরেছি আমি। আমাদের হাতে বেশি সময় নেই, কারণ যদি সেই রক্তবীজ তাদের হাতে পড়ে তবে দেশে তারা তাণ্ডব চালাবে। আপনি কাদের কথা বলছেন স্যার? এখনো পর্যন্ত এটুকুই বুঝতে পেরেছি, এরা যে এখানে কাজটা করছে সেটা কারো পৃষ্ঠপোষকতায়। কারণ এত বড় প্ল্যান এদের মতো অশিক্ষিত গুন্ডাদের মাথা থেকে বেরোবে না। এর পেছনে আছে গভীর কোনো ষড়যন্ত্র। আচ্ছা, একটা কাজ করলেই তো হয়। আপনি আপনার পুরো টিমকে সঙ্গে নিয়ে একবার রেড মারুন, তখন ব্যাপারটা জলের মতো সহজ হয়ে যাবে। ওরা ভাড়াটে মস্তান রোহিত, তুমি এখনো ছোট, ওদের চেনো না। ওরা একটুকু অসঙ্গতি দেখলে যে কোনো সময় বৈজ্ঞানিকদের মেরে পালিয়ে যাবে, আর আমাদের সেটা হতে দিলে কিন্তু চলবে না। আপনি কি তাহলে অন্য কোনো রকমভাবে ম্যাটারটা হ্যান্ডেল করতে চাইছেন, তাই তো? অবশ্যই, মিশনটার দায়িত্ব আমার উপরেই যখন দেওয়া হয়েছে, ব্যাপারটা আমি হ্যান্ডেল করব। যতগুলো সূত্র আমরা পেয়েছি সবকটাকে এখন একত্রিত করার সময় উপস্থিত। স্যার, আপনি ঠিক কি করতে চাইছেন ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। সেটা বলার সুযোগ এখনো আসেনি, তবে খুব শীঘ্রই জানতে পারবে। তুমি শুধু এখানে বসে অপেক্ষা করো, বাকিটা আমি দেখছি। আর বিনা আমার অনুমতিতে হোটেলের বাইরে বেরোবে না। ওরা সাধারণ লোক নয় কিন্তু।
আমার বিশ্বাস ওরা কোনো আতঙ্কবাদী দলের সঙ্গে যুক্ত, যারা দেশে থেকে দেশের পরেই আমাদের পিঠেই ছুরি বসাবার ব্যবস্থা করছে। এইটুকু বলে খাবার শেষ করে অনির্বাণ স্যার উঠে দাঁড়ালেন। তারপর পকেট থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে একটা শুক টান দিয়ে শরীরটা এলিয়ে দিলেন হোটেলের ডাইনিং রুমে রাখা একটা সোফার গায়ে। আহম্মকের দল সব। আমি টাকা দিয়ে অশিক্ষিত কয়েকটা কুকুর পুষেছি, যারা খালি বসে বসে গান্ডে পিন্ডে খাচ্ছে আর টাকার শ্রাদ্ধ করছে। ওই জিনিসটাই এবার আমার চাই, যেভাবেই হোক। বিজ্ঞানীগুলোকে পারলে এবার ভয় দেখাও, পারলে পারলে মেরে ফেলো ওদের একজনকে। তাতে আমাদেরই লোকসান বস। কালই ওদের সাথে আমার কথা হয়েছে। ওরা আমাকে কয়েকদিন আগে একটা স্যাম্পেল দিয়েছিল রক্তবীজের, যেটা আমি স্থানীয় একটা জলাশয়ে মিশিয়ে দিয়েছিলাম। তারপর থেকেই গ্রামে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে এক অজানা রোগে। স্থানীয় ডাক্তার কেউ সেই রোগের ওষুধ জানে না। মানুষের মৃত্যু যদিও ঘটেনি এখনও, তবে আমরা নিজেদের কাজে অনেকটাই অগ্রসর হয়েছি। আর কিছুদিন হয়তো, তারপরেই আমাদের হাতে জিনিসটা চলে আসবে। এটাই তো চেয়েছিলাম আমি। টেস্টিং যখন হয়ে গেছে, ওই রক্তবীজকে করো আরো 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 বেশি শক্তিশালী। লক্ষ লক্ষ মানুষের প্রাণ চাই আমার। শেষ করে দেব, লন্ড ভন্ড করে দেব সব। আজই বিজ্ঞানীদের গিয়ে আবার ভয় দেখাবো। আশা করি জিনিসটা তাড়াতাড়ি তৈরি হয়ে হাতে চলে আসবে। তবে রাজিন, আমার কাছে গুপ্তচরের মারফত খবর এসেছে, সিবিআই এজেন্টের মধ্যে কেউ একজন এই পুরো ব্যাপারটা তদন্ত করতে সুন্দরবন পৌঁছে গেছে হয়তো এতদিনে। ব্যাপারটা একটু মাথায় রেখো। জি বস। ফোনটা রাখার সাথে সাথেই রাজেন বলে লোকটি তীব্র গতিতে ছুটে গেল ল্যাবের ভিতরে। তারপর উমা ব্যানার্জির দিকে একটা বন্দুক তাক করে হুমকি দেওয়ার ভঙ্গিতে বলল, যা কথা হয়েছিল দিনের পর দিন সেটার খেলাপ হয়ে চলেছিল। কলকাতায় আপনার মেয়েকে আমার লোকেরা কিডন্যাপ করে নিয়েছে। দেখবেন আপনার মেয়ের কাতর কণ্ঠস্বর। এ কি বলছেন আপনি? আমরা আপনার কথা মতো কাজ করেছি তো। আমরা তো মানুষ। এক্সপেরিমেন্ট এতটা সহজ বিষয় নয়। ওকে দয়া করে ছেড়ে দিন আপনারা। আপনার দুটো পায়ে পড়ি। হঠাৎ করেই রাজেন বলে লোকটি নিজের ফোন বার করে একটা ভিডিও চালিয়ে দিল, যেখানে একটি মেয়ে কাতর কণ্ঠে অনুরোধ করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। এই গলা উমা ব্যানার্জির অত্যন্ত চেনা। রাজেন বলে লোকটি এবার অট্টহাসি করে উন্মাদের মতো হেসে উঠল। কি এবার বিশ্বাস হলো ম্যাডাম? আপনার মেয়েকে কিন্তু বেশ সুন্দর দেখতে আমার ছেলেরা জানিয়েছে, কিন্তু আমি ওকে এখনো ছুঁতে বারণ করেছি। জানেন তো ম্যাডাম, ওরা না এক একটা পশু। আমি একবার বললে আপনার মেয়েকে। আজ রাতেই আপনার হাতে আমরা সেই রক্তবীজ প্রস্তুত করে তুলে দেব। কাজ প্রায় শেষ হয়েই এসেছে, কিন্তু আপনি ওকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। এই তো এবার সুরসুর করে কাজ হাসিল হয়ে গেল দেখছি। রাতের মধ্যে যদি পেয়ে যাই তবে তো কোনো কথাই নেই। চল রে সব, দুপুরের খাবারটা খেয়েই আসি। হোটেলের বুড়োকে আজ খাবারে রাতের বেলা মাংস ভাত রান্না করতে বলে দিই। কাজ শেষ হওয়ার আনন্দে। চল রে সব। মুখে একটা পৈশাচিক হাসি নিয়ে ল্যাবরেটরি ঘর থেকে বেরিয়ে গেল সন্ডা মার্কা লোকগুলো। চাচা, কাজটা হয়ে গেছে তো? যে জিনিসটা তোমায় মিশিয়ে দিতে বলেছিলাম খাবারে, সেটা ঠিক মতো হয়ে গেছে তো? হ্যাঁ, তুই যা করতে বলেছিলি সবটাই আমি করে দিয়েছি। তবে ওরা তো রোজ সবাই আসে না। অতজনের মধ্যে হয়তো 7-8 জন আসবে। বাকিরা নিয়ে যাওয়া খাবারই খাবে। ওতে যা মেশানো আছে চাচা, এখানে 7-8 জন লোক ঘুমিয়ে পড়লেই হলো। বাকিটা ওই সাহেব দেখে নেবে। ওদের লোকবল যত কম হবে ততই আমাদের সুবিধা। তুই পিছে সরে যা রামু, লোকগুলো আসছে এই দিকে। ওরা যদি সন্দেহ করে আমাদের প্রাণে মেরে ফেলবে।
তোমার চিন্তা নেই, তুমি ওদের খাবার খাওয়াতে ব্যস্ত রাখো। আমি সাহেবকে খবর দিয়ে আসি, এখনই সঠিক সময়, ওখানে লোক কম আসে। ছুটে যা, বেশি দেরি করিস নে বাপ আমার, আমি এই দিকটা দেখে নিচ্ছি। কথাটা বলার সাথে সাথেই রামু চাচার দোকানের পেছনের দিক থেকে জঙ্গলের পথে তীব্র গতিতে ছুটে চলল ফরেস্ট বাংলোর দিকে। ততক্ষণে খুঁড়োর হোটেলে লোকগুলো প্রবেশ করেছে। কি বুড়ো, মাংসটা বেশ কষিয়ে রান্না করেছিস তো? দে দে, ভাতটা দে তো। এই শালা অজপাড়াগায় থেকে থেকে না মনটা কেমন বিষে উঠেছে। কাল থেকে তোর রান্না আমাদের খেতে হবে না বুড়ো, কাজটা শেষ হলেই আমরা এখান থেকে পকার পার। তোমরা বসো বাবারা, আমি খাবার নিয়ে আসছি। খাবার আনলেই হবে বুড়ো? ওই যে টিফিন বাক্সগুলো দেখেছো, ওইগুলো ওই 7টায় আমাদের বসের লোকেদের জন্য খাবারটা ভরে দাও। আর ওই আলাদা টিফিন বাক্সগুলো এই বিজ্ঞানীগুলোর জন্য দাও দাও, ভরে দাও তো। শালা ভাই, ওই উমা ব্যানার্জির মেয়েটাকে দেখেছিলি তুই? সত্যি জম্পেস মাল কিন্তু। যেটা করতে এসেছিস সেটা কর। বুড়োর হাতের মাংস ভাত খেয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। রাজেন্দ্র আবার তাড়াতাড়ি খাবার না পেলে আমাদের মাথাটা আবার চিবিয়ে খেয়ে ফেলবে মারা। বুড়ো চাচা তখন একা কাঁপা কাঁপা হাতে সেই 8 জন লোকেদের সামনে খাবার বেড়ে রাখল। তার কপালের কোণা থেকে তখন ঘাম বেয়ে পড়ছে একটা অজানা আতঙ্কে। হাতের প্লেটটা তখন অদ্ভুত রকম কাঁপছে খাবার দেওয়ার সময়। কি বুড়ো, আজ খাবার দিতে তো সময় লাগছে কেন? আর এত হাত কেন কাঁপছে তোমার? শরীর টরীর খারাপ নাকি? বৃদ্ধ চাচা ততক্ষণে নিজের কপালের ঘামটা গামছা দিয়ে পুঁছে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, তা একটু জ্বর জ্বর ভাব আছে, তাই আর কি। তোমাদের খাওয়া মোটামুটি ভালোভাবে হয়েছে তো? না আর একটু ভাত দেব? না না, ওসব আর দরকার নেই। কি স্বাদ হয়েছে মাংসটা, কিন্তু আমাদের ঘুম পাচ্ছে কেন বলতো? কাজ শেষ হতে চলেছে, বাড়ি গিয়ে বউয়ের হাতে রান্না করা খাবার খেয়ে নরম গরম বিছানায় ঘুমাবি শালা শুয়ারের বাচ্চা। ওই চিন্তা করে ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ ডাকু, কেমন যেন চোখটা বুঝে আসছে। রামু ততক্ষণে তীব্র ছুটে পৌঁছে গেছে ফরেস্ট বাংলোর হোটেল রুমে। সে এতটা ছুটে আসার জন্য প্রচণ্ডভাবে হাঁপাচ্ছে, শরীরের পেশিগুলো যেন ওঠানামা করছে। বুকের ভিতর পাথরটা ক্রমাগত জানান দিচ্ছে আগাম বিপদের আশঙ্কা। সেই অবস্থাতেই সে বলে উঠল, সাহেব, ওরা এসে গেছে। খুড়োকে খাবারে যেটা মেশাতে বলেছিলেন সেটা সবটাই মিশিয়ে দিয়েছে। এতক্ষণে বোধ করি সবকটা ঘুমিয়ে কাদা হয়ে গেছে। আমি খবর নিয়েছি, গবেষণাগারের ভেতরে এখন সব মিলিয়ে 7 জন লোক। এখনই সঠিক সময়। অনির্বাণ রায় নিজের হাতের পিস্তলটা পকেটে চালান করতে করতে বললেন, ব্যাগ ওষুধে কাজ হয়ে গেছে। স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়েছে, ওরা আসলো বলে। আমরা পুলিশের জিপি করেই যাব সেখানে। কথাটা শেষ হওয়ার আগেই ফরেস্ট বাংলোর গেটে একসাথে 10-12টা জিপ এসে থামল। তাতে দেখা মিলছে সশস্ত্র পুলিশ বাহিনী। অনির্বাণ স্যার এক মুহূর্ত বিলম্ব না করে তাড়াতাড়ি উঠে বসলেন গাড়িতে, সাথে রামু এবং রোহিত। ওনারা বসার সাথে সাথেই জিপগুলো ছেড়ে দিল। ইন্সপেক্টর সহায়, গাড়িগুলো গবেষণাগার থেকে খানিকটা দূরে রাখতে হবে, না হলে ওরা আগে থেকেই কিন্তু সতর্ক হয়ে যাবে। আর আমার লোক সেখানে পাহারাদার সেজে আগে থেকেই কিন্তু লুকিয়ে আছে। আপনাদের অনুমান ঠিক তো স্যার? আমরা কিন্তু সেখানে আগেও রেড মেরেছি, কিছুই পাইনি তেমন। পাননি, তার কারণ আছে। ওরা কোনো গুপ্ত রাস্তা বানিয়েছে নদীপথ দিয়ে। সেইবার তারা সেই স্থান থেকে পালিয়ে গিয়েছিল, তবে কাজ শেষ হয়নি তখনও তাদের, তাই তারা আবার ফিরে এসেছে। আর এবার আপনি নিরাশ হবেন না অফিসার, আপনি শুধু এবার দেখতে থাকুন কিভাবে ওদের শায়েস্তা করি। স্যারের কথা মতো গাড়িটা গবেষণাগার থেকে খানিকটা দূরেই রাখা হলো। পুলিশ বাহিনী ধীরে ধীরে নিজেদের মতো করে চুপচাপ বাইরের দিক থেকে পুরো গবেষণাগারটা ঘিরে ফেলল, যাতে কোনো ক্রমে কেউ পালিয়ে না যেতে পারে। ওনারা গবেষণাগারের ভিতর প্রবেশ করার সাথে সাথেই গেটের দারোয়ানরা সরে দাঁড়ালো। তারপর পুলিশের সবাইকে সেলাম করে ভিতরে যাওয়ার পথ দেখিয়ে দিল।
ইন্সপেক্টর, আপনি আমার পেছনে পেছনে আসুন। হাতে বন্দুকটা সবসময় প্রস্তুত রাখুন। ওরা দলে 8 জন হলে কি হবে, প্রত্যেকের কাছে কিন্তু বন্দুক আছে। একসাথে সম্মিলিত পুলিশ বাহিনী এক ফোঁটাও শব্দ না করে চুপিসারে স্যারের পেছন পেছন প্রবেশ করলো গবেষণাগারের ভিতরে। তারা চুপচাপ লুকিয়ে রইল দেওয়ালের পেছনে। এক হিংস্র বাঘ যেমন শিকার করার আগে ধীরে ধীরে শান্তভাবে তার কাছে এগিয়ে যায়, অনির্বাণ রায় কার্যত সেইভাবেই নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। আপনারা আমাদের যা যা করতে বলেছেন আমরা করেছি। এই যে এখানে মোট মিলিয়ে 3টে রক্তবীজ গোপনভাবে তৈরি করে দিয়েছি। প্রতিটা একটা ডায়নামাইটের থেকেও ভয়ানক। এগুলো সাধারণ জিনিস নয়, এগুলো একটা বায়ো ওয়েপেন। এগুলো সাধারণ মানুষের সংস্পর্শে এলেই সৃষ্টি করবে সংক্রামক ব্যাধি, যার কোনো ঔষধ নেই। আপনারা দয়া করে এগুলো রেখে দিন, তবে ব্যবহার করবেন না। এগুলো কয়েক কোটি কোটি মানুষের প্রাণ নিয়ে নিতে পারে। আর দয়া করে এবার আমার মেয়েটিকে আপনারা মুক্তি দিন। এই জিনিসগুলো লোহার বাক্সটার ভেতর থেকে বাইরে বেরিয়ে যাওয়ার বা আমাদের কোনো ক্ষতির সম্ভাবনা নেই তো? না, ওগুলোকে আমরা ডিজাইন করেছি অষ্টধাতুর বল দ্বারা। ওইগুলো একটা কোডের মাধ্যমে যোগ করেছি। ওইগুলোকে অ্যাক্টিভ করতে হলে অষ্টধাতুর গোল বলগুলোকে ভেঙে ফেলতে হবে, তবেই সেইগুলো কাজ করবে। সব ঠিক আছে উমা ম্যাডাম, এবার তো আপনাদের সময় হয়ে এসেছে। আপনারা বলেছিলেন আমরা এটা বানিয়ে দিলে আপনারা আমাদের ছেড়ে দেবেন। কোনো টাকা পয়সা আমরা চাই না, আমাদের মুক্তি দিন। মহিলার কথা শুনে রাজেন বলে লোকটি হাতে রক্তবীজের লোহার বাক্সটা নিয়ে তীব্র অট্টহাসিতে ফেটে পড়ল। পুরো ঘর তখন তার হাসিতে ম ম করছে। ঘর জুড়ে তখন তার হাসির শব্দ এদিক ওদিক থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসছে। মুক্তি? হ্যাঁ হ্যাঁ, মুক্তি, তাই তো তাই তো, মুক্তি দেব না আপনাদের, তাই না? উমা ম্যাডাম, ঈশ্বরকে স্মরণ করুন, আপনাদের একেবারে মুক্তির ব্যবস্থা আমরা করে দিচ্ছি। সোজাসুজি উপরে ডাইরেক্ট মুক্তি। কথাটা বলার সাথে সাথেই বন্দুকের শাটারটা কট শব্দ করে টানল রাজেন বলে লোকটি। তারপর মেঝেতে লুটিয়ে বসে থাকা বিজ্ঞানী উমা ব্যানার্জির দিকে বন্দুকটা তাক করার সাথে সাথেই ঘটে গেল একটা ঘটনা, যার জন্য কেউই হয়তো প্রস্তুত ছিল না। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল তাই কেউ বুঝে ওঠার আগেই তীব্র শব্দে গর্জে উঠল অনির্বাণ স্যারের বন্দুক। আর সেই বন্দুকটার গুলি সরাসরি গিয়ে মাটিতে লুটিয়ে ফেলতে বাধ্য করেছে রাজেন নামক লোকটির বন্দুকটা। সঙ্গে সঙ্গে গুন্ডা গোছের লোকগুলোর মধ্যে একজন তীব্র চিৎকার করে বলে উঠল, পালাও বস, পালাও, পুলিশ রেড মেরেছে, পালাও। ওই শালা, তোর বন্দুকটা এদিকে দে। লোকটার বন্দুকটা রাজেন বলে লোকটার হাতে আসার সঙ্গে সঙ্গে লোকটা তীব্র গতিতে পলক ফেলার আগেই সে পৌঁছে গেল বিজ্ঞানী উমা ব্যানার্জির কাছে। তারপর বন্দুকের নলটা ওনার মাথার ওপরে রেখে বলল, যে যে পুলিশের লোক এসেছে তারা নিজেদের বন্দুক মাটিতে ফেলে দাও আর হাত মাথার উপরে উঠিয়ে সারেন্ডার করো। আমি 3 গুনব, তার মধ্যে না হলে এই উমা ব্যানার্জিকে আমি শেষ করে দেব। আপনারা ওর কথা শুনবেন না, আমি মরলে যায় আসে না। আপনারা দয়া করে ওই বাক্সে ভরা জিনিসগুলোকে এই ল্যাবের থেকে বাইরে যাওয়া থেকে আটকান, না হলে সর্বনাশ হয়ে যাবে। এই সালি, চুপ, বেশি কথা বলবি তো এইখানেই গুলি মেরে খুলি উড়িয়ে দেবো। ইন্সপেক্টর, যা বলছি তাই করো, আমি 2 বার কথাটা বলবো না। স্যার চোখের ইশারায় সমস্ত পুলিশদের বুঝিয়ে দিল বন্দুক নিচে রাখার জন্য। আর সব পুলিশগুলো ততক্ষণে বন্দুকটা নিচে রাখতে যাবে, তার মধ্যেই ঘটে গেল অঘটনটা। গুন্ডাদের বাকি 6 জন ততক্ষণে নিজেদের হাতের বন্দুকগুলো থেকে এলোপাথারি গুলি ছুটতে শুরু করলো পুলিশের দিকে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বিজ্ঞানী উমা ব্যানার্জিকে ফেলে তীব্র গতিতে ছুটে পালাতে শুরু করলো রাজেন বলে লোক। স্যার ততক্ষণে ওদের 6 জন লোকের মধ্যে একজনের পায়ে গুলি মেরে তাকে ঘায়েল করেছে। ল্যাবরেটরির বড় বড় থামগুলোর পেছন থেকে তখন চলছে একের পর এক গুলি বর্ষণ। প্রতিটা গুলির শব্দে সম্পূর্ণ ঘর তখন গম গম করছে। হঠাৎ করেই এমন সময় বাইরে থেকে গুলির আওয়াজ শুনে আরো পুলিশ বাহিনী ছুটে এসেছে ভিতরে। এতগুলো পুলিশের লোককে বন্দুক ধরে তাদের কাছে আসতে দেখে আত্মসমর্পণ করল পরপর 6টা লোক। তাদের মধ্যে একজন তখন নিজের পা ধরে চিৎকার করতে করতে বলছে, পালাও বস, পালাও, পালাও, আমাদের চিন্তা করতে হবে না, তুমি পালাও। একটা লোক ওই লোহার সিন্দুকটা নিয়ে ল্যাবরেটরির পেছন দিকে ছুটলো।
ওকে যে করেই হোক থামাতে হবে। তুমি এই লোকগুলোকে গ্রেফতার করো, আমি ওকে ধরছি। বলেই স্যার এবং বাকি কয়েকজন পুলিশ রাজেন বলে লোকটার পেছনে ধাওয়া করে ছুটে গেল। কয়েকটা গুলিও করা হলো লোকটার পা লক্ষ্য করে। তবে ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে, কারণ পেছনের দিকে কোনো গুপ্ত সুড়ঙ্গ ছিল হয়তো তা পালিয়ে যাওয়ার জন্য, আর সেইখান দিয়েই ভেসে আসছে একটা মোটর বোটের স্টার্ট নেওয়ার শব্দ। মুহূর্তে সেটা প্রচণ্ড শব্দ করে মিলিয়ে গেল নদীর বুকে, তবে সাথে নিয়ে গেল অদ্ভুত একটা ভয়ানক জিনিস, যার নাম রক্তবীজ। স্যার ততক্ষণে মাটিতে ঝুঁকে বসে পড়েছেন আর ঘন ঘন বলছেন, পারলাম না ধরতে, পালিয়ে গেল আমার হাত থেকে রক্তবীজ নিয়ে পালিয়ে গেল। এমন সময় পেছন থেকে ইন্সপেক্টর এসে ওনার পিঠে হাত রেখে জানালেন, আমি ফোন করে দিয়েছি। নদীতে জল পুলিশ যদি লোকটাকে দেখতে পায় তো ঠিক ধরে নেবে। আপনি শান্ত হন। এটা আমার শান্ত হওয়ার সময় নয় ইন্সপেক্টর। ওরা সাধারণ কোনো জিনিস নিয়ে পালায়নি, ওরা সঙ্গে করে নিয়ে গেছে কোটি কোটি মানুষের প্রাণ। আর জিনিসটা একটা নয়, কারণ তাতে আছে একসঙ্গে 3টে রক্তবীজ। আমরা বৈজ্ঞানিকদের এবং রামুর বাবাকে উদ্ধার করেছি ল্যাবের ভিতর থেকে। ওরা ওই লোকটির উপর নিজেদের এক্সপেরিমেন্ট চালাচ্ছিল। সমস্ত তথ্য আমরা তো বিজ্ঞানীদের থেকেই পেয়ে যাব। আপনি চলুন। আমি উমা ব্যানার্জি এবং বাকি বৈজ্ঞানিকদের সঙ্গে কিছু কথা বলতে চাই ওই রক্তবীজের ব্যাপারে। ওনাদের ফরেস্ট গেস্ট হাউসে পাঠানোর ব্যবস্থা করুন, আর এখানের 5 জন গুন্ডা যারা আছে তাদের গ্রেফতার করে ফটকে চালান করুন। একজনের পায়ে গুলি লেগেছে, তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হোক। চাচার দোকানেও প্রায় 7 থেকে 8 জন লোককে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ানো হয়েছে। ওদের সবাইকেও গ্রেফতার করে নিন। তারপর যা ইনফরমেশন বার করা যায় বার করুন। আপনি যা যা বললেন ঠিক তাই তাই হবে অফিসার। আপনি এবার শান্ত হন, আমরা বাকিটা সব দেখে নিচ্ছি। রোহিত, তুমি ওনাকে গাড়ি করে ফরেস্ট বাংলোতে নিয়ে যাও। এতটা ধকলের পর ওনার রেস্ট নেবার প্রয়োজন আছে, ঠিক আছে? ইন্সপেক্টর, আমি হলাম সিবিআই অফিসার অভিজিৎ রায়, যার আর এখন রেস্ট করলে চলবে না। যে জিনিস ওদের হাতে গেছে ওটা যদি কোনো রকম ভাবে অ্যাক্টিভ হয় তবে পুরো ভারতবর্ষের ধ্বংস নেমে আসবে। এখন রেস্ট নেওয়ার সময় নয়। এ কি স্যার, আপনার ডান হাতের দিকটা থেকে রক্ত ঝরছে কেন? সেই রাতেই স্যারকে নিয়ে গিয়ে ভর্তি করা হলো স্থানীয় হাসপাতালে। পুলিশ বাহিনী পুরো ল্যাবটিকে ঘেরাও করে খানা তল্লাশি চালিয়ে এইটুকুই জানতে পেরেছে যে সেখানে কোনো ওষুধ তৈরি হচ্ছিল না, পরীক্ষা করা হচ্ছিল একটি ভাইরাসের উপর, যেটা সৃষ্টি করে ভাইরাসটিকে নতুনভাবে ডিজাইন করা হচ্ছিল বিজ্ঞানীদের সাহায্যে। বিজ্ঞানীরা অসুস্থ রামুর বাবাকে সুস্থ করে তোলে এবং গ্রামের সমস্ত অসুস্থ লোকদের সেই ভাইরাস থেকে মুক্তর জন্য টিকাকরণের মাধ্যমে সবাইকে সুস্থ করে তোলে। ধীরে ধীরে সুন্দরবন ততক্ষণে নিজের ওই শান্ত মায়াভরা রূপে ফিরে এসেছে। তবে বিজ্ঞানী উমা ব্যানার্জি জানিয়েছেন যে সেই রক্তবীজটা নাকি অত্যন্ত ভয়াবহ, কারণ সেটি একটি ভাইরাসকে রিডিজাইন করে বানানো হয়েছে, যার কোনো প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়নি। তবে বিজ্ঞানীরা পরীক্ষাগারে লেগে গেছেন সেই ভাইরাসের ওষুধ তৈরি করার জন্য। তবে সেটায় তারা কতটা সফল হবেন সেটার আশা তিনি দিতে পারেননি। ওয়েল মাই ব্রেভ অফিসার অনির্বাণ রায়, আমি জানতাম তুমি পারবে এই রহস্যের সমাধান করতে। বৈজ্ঞানিকরা সবাই মুক্তি পেয়েছে, আর শয়তানগুলোর আসল অভিসন্ধি কি আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, এখন মোটামুটি সুস্থ আছি। তবে এরকম বেশি দিন আপনি আমায় বিছানায় শুয়ে রাখতে পারবেন না। রক্তবীজ বাইরে বেরিয়ে গেছে, যেটা আমার কাছে নিজের একটা নৈতিক হার। যদি যদি ওই ভাইরাসের কারণে একটা লোকও মরে, তবে তার জন্য আমি নিজেকে নিজেও ক্ষমা করতে পারবো না স্যার। ওঠো না অনির্বাণ, ডাক্তারবাবুরা তোমায় 1 সপ্তাহ রেস্ট নিতে বলেছেন। ঠিক আছে স্যার। আপনি নতুন কিছু খবর পেলেন? মানে দাঁড়াও। কথাটা বলে পকেট থেকে একটা মোবাইল ফোন বার করে সেটায় একটা ভিডিও চালিয়ে দিলেন তিনি। সেখানে আবার দেখা যাচ্ছে ওই অদ্ভুত পেশিবহুল কালো কোট পরা লোকটিকে। এই ভিডিওটা আপনার কাছে পৌঁছে গেছে মানে বুঝতে হবে আপনি এখনো বেঁচে আছেন।
আপনি আমার পুরো টিমটাকে ধরিয়ে দিয়েছেন পুলিশের হাতে। তবে আমাদের কাছে এখন এসে গেছে নিউ বায়ো ওয়েপন রক্তবীজ। আপনাদের ভারতের প্রাণের থেকে প্রিয় বড় বড় শহরগুলিতে অনেক অনেক মানুষ বাস করে, তাই না অফিসার? যদি শহরগুলোই পুরোটা শ্মশানে পরিণত হয়ে যায়, তখন তখন কেমন হবে? তৈরি থাকুন। এখন আমার একটাই মিশন, ভারতের বরবাদে। কোন শহরকে বাদ রাখবো না আমি। শেষ করে ফেলবো, সব শেষ করে ফেলবো। লক্ষ লক্ষ মানুষের আর্তনাদ যখন ভেসে আসবে শহরের অলিতে গলিতে, তখন বুঝতে পারবেন কেমন লাগে। আটকে দেখাতে পারে, আটকে দেখান। पिक्चर तो अभी बस शुरू ही हुआ है, क्लाइमैक्स अभी बाकी है। मिस्टर अभिजीत। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা যখন এই গল্পের শেষে এসেই পড়েছেন, তবে জানিয়ে দিই এই অপারেশন রক্তবীজ কিন্তু এখানেই শেষ নয়। ধারাবাহিক হবে এটির দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব, এবং তা আসবে পরপর। দ্বিতীয় পর্ব আসছে খুব তাড়াতাড়ি। আপনারা কিন্তু তৈরি থাকুন আর পাশে থাকুন গল্পের আসরে। কি যে নামটা বললাম সেটা মনে থাকবে তো? গল্পের আসর। ঠিক আছে, তবে দেখা হচ্ছে পরের গল্পে।